আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। তুলে দেওয়া হলো আলু পেঁয়াজের নিয়ন্ত্রণমূলক শুল্ক, কমলো আমদানি ও শুল্ক। এদিকে জাতীয় সরকার ব্যবস্থা ও দুই কক্ষের পার্লামেন্ট চাই বিএনপি, বলছেন তারেক রহমান। জানাবো খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের হাসপাতালে যোগাযোগ। এবং সর্বশেষ জানাবো বিএনপি জামায়াতের মধ্যে মত পার্থক্য কি নিয়ে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তুলে দেওয়া হলো আলু পেঁয়াজের নিয়ন্ত্রণমূলক শুল্ক, কমলো আমদানি শুল্ক। আলু আমদানিতে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। পাশাপাশি পণ্যটির আমদানি শুল্ক কমিয়ে নামানো হয়েছে 15%। এছাড়া পেঁয়াজ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আলু পেঁয়াজের এই শুল্ক সুবিধা বহাল থাকবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে এবং এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে পণ্য পরিবহনের ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে, যা এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। উপরন্তু দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে গুরুত্বপূর্ণ অংশীজন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কীটনাশক, আলু ও পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে। এই পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক বিশ্লেষণ পূর্বক কর ছাড়ের মাধ্যমে উল্লেখিত পণ্যগুলোর আমদানি সহজ করে সরবরাহ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। কীটনাশক আমদানিতে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। তুলে দেওয়া হয়েছে সব ধরনের নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ভ্যাট। আলুর আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক কমিয়ে 15% নির্ধারণ করা হয়েছে এবং প্রযোজ্য 3% রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া পেঁয়াজের উপর প্রযোজ্য 5% রেগুলারিটি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এনবিআর আরো জানায়, আলু এবং পেঁয়াজ অভ্যন্তরীণভাবে উৎপাদনের মাধ্যমে দেশের মোট চাহিদার সিংহভাগ মেটানো হয়। আমদানি শুল্ক কম থাকলে দেশীয় উৎপাদনের উপর প্রযোজ্য প্রতিরক্ষা হ্রাস পায়। তাই কৃষককে আলু ও পেঁয়াজ উৎপাদনে উৎসাহিত করতে উল্লেখিত শুল্ক ছাড় চলতি বছরের 30 নভেম্বর পর্যন্ত বলবৎ করা হয়েছে। গৃহীত এই কার্যক্রমের ফলে উল্লেখিত পণ্য দুটির বাজার মূল্য সহনশীল পর্যায়ে থাকবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর বলছে, দীর্ঘমেয়াদী কৃষকদের আলু ও পেঁয়াজ উৎপাদনের প্রণোদনা অব্যাহত থাকবে। ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় প্রয়োজনে নীতি সহায়তা প্রদানে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রয়োজনীয় রাজস্ব যোগানে মূল ভূমিকা পালনে জাতীয় রাজস্ব বোর্ড একইভাবে সচেষ্ট থাকবে। জাতীয় সরকার ব্যবস্থা ও দুই কক্ষের পার্লামেন্ট চায় বিএনপি, বলছেন তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে বিএনপি জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশ নিতে চান। এমন অসংখ্য জ্ঞানীগুণী শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, কারিগরি বিশেষজ্ঞ এবং মানবতা কর্মী রয়েছেন। তবে বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদে সদস্য হিসেবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায়। তিনি বলেন, গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশ নিয়েছেন তারা সবাই আগামীতে দেশ পরিচালনায় অংশ নেবেন, যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়। তারেক রহমান বলেন, দেশের মানুষের সমর্থনই কেবল আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারে। জনগণ নিশ্চয়ই সেই সব দল বা ব্যক্তিকে জাতীয় সরকারের শামিল দেখতে চাইবে না যারা পুরো দেশটাকে একটা দল আর পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল, যারা উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের কাঁধে 1.5 লাখ টাকা ঋণের বোঝা চাপিয়ে টাকা বিদেশে পাচার করেছে। তিনি বলেন, গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনে দেশের মানুষের জীবনে না বিশ্বাস তোলা হয়। নিত্য প্রয়োজনীয় জিনিস, ডাল, চাল, লবণ, তেল ও ওষুধের দাম মানুষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয় বিচার নির্বাহী বিভাগ সহ রাষ্ট্রের সব স্তম্ভ। এমনকি পালিয়ে যাওয়ার আগে মুহূর্তে শত শত নিরীহ মানুষের রক্ত রঞ্জিত করা হয়। জনগণের নিশ্চয়ই সেই জালেমদের জাতীয় সরকার অন্তর্ভুক্ত দেখতে চাইবে না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে যে সুযোগ সেদিন হাতছাড়া করা হয়েছে, আমরা সেটা পুনরাবৃত্তি করতে চাই। তিনি বলেন, দলের সব সংকটকালে তৃণমূলই বিএনপিকে বারবার রক্ষা করেছে। এমনকি ও মন্ত্রী পদ পদবীর প্রত্যাশা না করে নিবেদিত প্রাণকর্মী দল, তারা বিএনপির আদর্শের প্রতি অবিচল আস্থা বরাবর রেখেছেন। সেটা অব্যাহত থাকলে সফলতা আর আগ্রহ যাত্রা কখনোই ব্যাহত হবে না।
বিগত বছরগুলো বিরামহীন আন্দোলনে বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণ ও দলের প্রতি তাদের অবিচল আস্থার জন্য অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, আপনাদের আত্মত্যাগ আর অবদান মুষ্টিমেয় হঠকারীর অপকর্মে ক্ষতিগ্রস্ত হতে কেন দেবেন? সতর্ক থাকুন, প্রতিরোধ করুন। বর্তমান প্রেক্ষাপটে জনগণের পরবর্তিত আশার ভাষার সঙ্গে নিজেদের মানিয়ে আস্থা ও বিশ্বাস অর্জনের উপযুক্ত হতে পারে। খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের হাসপাতালে যোগাযোগ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ম্যাডামকে বিদেশে নিতে যে দীর্ঘ সময়ের জার্নি সে বিষয়ে প্রস্তুতির বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। মেডিকেল বোর্ড বলেছে, যুক্তরাজ্যে নেওয়া হলে 8 থেকে 13 ঘন্টা সময় লাগবে, অথবা যুক্তরাষ্ট্রে নিতে হলে 18 থেকে 21 ঘন্টা লাগবে। এই জার্নির ক্ষেত্রে তার শারীরিক সুস্থতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের হাসপাতালের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ম্যাডামের মেডিকেল বোর্ডের যোগাযোগ আগে থেকে হয়েছে। যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইং এর মতো হলেই বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে। রাত 8:30টায় ব্রিটিশ হাইকমিশনের পতাকাবাহী গাড়ি গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করে। তিনি সেখানে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান করেন। এ সময় ব্রিটিশ হাইকমিশনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ম্যাডামের স্বাস্থ্য নিয়ে কূটনৈতিক মহলের শঙ্কা ছিল, চিন্তা ছিল। ওনার সুস্থতা নিয়ে সবার একটা প্রশ্ন ছিল। যেহেতু ম্যাডাম একটা পর্যায়ে কূটনীতিকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছেন, দেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবর্তনে বাংলাদেশে মুক্ত পরিবেশে কূটনীতিকরা তাদের কাজগুলো এখন করতে পারছেন। তিনি বলেন, ওদের প্রথম জানার বিষয় ছিল ম্যাডামের শারীরিক কেমন আছে, ভালো আছেন কিনা, ওনার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি আছে কিনা, এসব বিষয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় কথা হয়েছে, এই পরিবর্তনের পর বাংলাদেশ কোথায় যাচ্ছে, নতুন প্রেক্ষাপটে আমরা কোথায় যাচ্ছি, বাংলাদেশ কোথায় যাচ্ছে, এ বিষয় নিয়ে ম্যাডামের সঙ্গে কথা বলেছেন, বলেন খসরু। এই বিএনপি নেতা আরো বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, তাদের যে ভাবনা, সেটা ম্যাডামকে তারা বলেছেন। বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে যুক্তরাজ্য কি করতে চায়, দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা কি করতে চায়, সেগুলো ম্যাডামকে অবগত করেছে। আমির খসরু বলেন, ম্যাডাম যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় করার কথা বলেছেন। এই ফিরোজায় পৌঁছালে ব্রিটিশ হাইকমিশনারকে অভ্যর্থনা জানান খালেদা জিয়া। চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও সদস্য অধ্যাপক AFM সিদ্দিক এবং দলের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য তাবিদ আওয়াল। 2018 সালে কারওয়ান বাজার হাসপাতালে চিকিৎসার পর এই প্রথম ব্রিটিশ হাইকমিশনার ফিরোজায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতে এলেন। প্রায় 1.5 মাস এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত 21 আগস্ট ফিরোজায় ফেরেন খালেদা জিয়া। বিএনপি জামায়াতের মধ্যে মত পার্থক্য কি নিয়ে? আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নতুন পরিস্থিতিতে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে দূরত্ব ক্রমেই বাড়ছে। 4 দলীয় জোট প্রতিষ্ঠার পর থেকে রাজনীতির ময়দানে দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত এই দুটি দল এখন মুখোমুখি অবস্থানে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে মূলত তাদের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের জন্য যৌক্তিক সময়ের কথা বললেও জামায়াতের অবস্থান ভিন্ন। জামায়াত তাড়াহুড়ো না করে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায়। এসব ছাড়াও এখন আরো কিছু ভিন্ন ইস্যু এতে যোগ হয়েছে, চলছে নেতাদের বাহাস। দুই দল থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তারা এখন আর একই জোটে নেই। বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ মাঠে নেই। নেতাকর্মীরা হয় পালিয়েছেন, নয় আত্মগোপনে। আবার কেউ কেউ আটক হয়েছেন। তাই রাজনীতির মাঠে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। ফাঁকা জায়গায় একটি বড় শক্তি হিসেবে সামনে আসতে চাইছে জামায়াত। কিন্তু এতে ভোটের রাজনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না, কারণ জামায়াতের যে ভোট ব্যাংক তা খুব বেশি বাড়বে না। তারা আরো মনে করেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে, তারা সহযোগিতা করছেও। তবে নির্বাচনের জন্য যৌক্তিক সময়ে কথা বলা বা রোডম্যাপ চাওয়া দোষের কিছু নয়। এটি চাওয়া একটি দলের গণতান্ত্রিক অধিকার। এ নিয়ে অতিকথন রাজনীতির জন্য সুখকর নয়। 1996 সালে গঠিত আওয়ামী লীগ সরকারের মেয়াদের শেষ দিকে 4 দলীয় জোটের ব্যানারে গাঁটছড়া বাঁধে বিএনপি জামায়াত। পরবর্তী সময়ে গঠিত হয় 20 দলীয় জোট। সেই জোট ভেঙে দেওয়ার আগে থেকে বিএনপি ও জামায়াতের মধ্যে শুরু হয় নানা টানাপোড়েন। এ কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলন শুরু হয়েছিল। তাতে আনুষ্ঠানিকভাবে জামায়াতকে অন্তর্ভুক্ত করা হয়নি। ওই আন্দোলনে 2টি কর্মসূচি পালন করলেও বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ এনে পরবর্তী সময়ে সেসব থেকেও নিজেদের গুটিয়ে নেয় জামায়াত। পরে কারাগারে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ এবং তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সাজা দেওয়ার প্রতিবাদে জামায়াতের বিবৃতির পর দুই দল আবার পরস্পরের কাছাকাছি আসতে শুরু করে। সর্বশেষ জুলাইয়ে ছাত্র জনতার তুমুল আন্দোলনের সময় জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিলে জামায়াতের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হয় বিএনপির। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে মত পার্থক্য তৈরি হয়। বিএনপি নির্বাচন নিয়ে রোডম্যাপ জানতে অতি দ্রুত সংলাপের দাবি জানালেও এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে জামায়াত। এক সাক্ষাৎকারে দলটির আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে, যেটাকে এই মুহূর্তে আমরা প্রাধান্য দিচ্ছি না।
এই সময় জাতির ক্রাইসিস চলছে, বিভিন্ন জেলায় বন্যার কবলে পড়েছে। এটিকে আমরা এই মুহূর্তের রাজনীতি হিসেবে নিয়েছি। আমরা মনে করি এই বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা তোলা যৌক্তিক নয়, তাই আমরা নির্বাচন নিয়ে কথা বলছি না। এর পরিপ্রেক্ষিতে 28 অক্টোবর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আগেই বলেছি এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত, কারণ আমরা তো ১/১১-র কথা ভুলে যাইনি। ১/১১-তে যেটা হয়েছিল বিরাজনীতিকরণের প্রচেষ্টা। যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার জন্য। সেটার জন্যই তো নির্বাচন, এটা তো আমাদের রাইট। আমরা তো নির্বাচনের জন্য এতদিন লড়াই করেছি, সংগ্রাম করেছি। জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হলো, এর জন্য ওই দলগুলো মিলেই তো আমরা আন্দোলন করেছি। অনেককে নির্যাতন ভোগ করতে হয়েছে, এমনকি তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ওই বিষয়কে বাদ দিয়ে আমি তো অন্য রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করব না। জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে জামায়াত ইসলামীর অবস্থানের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শুক্রবার রাজনীতিতে এক সমাবেশে বলেন, কেউ কেউ বলেন বন্যায় ভাসছে, আবার এখন নির্বাচনের দরকার কি? যারা যেমন তারা তেমনই কথা বলবেন। কিছু মানুষ আছে, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও 19টা সিট পায়, আমাদের থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে 3টা সিট পায়। তারা তো ভোটকে ভয় পাবেই, এটা অস্বাভাবিক কিছু না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।